Hello learners, how are you all? Welcome back to my channel. This is Suniti and you are watching Legal Knowledge with Suniti. মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, হিমাচল প্রদেশের পরে এখন ছত্তিশগড় হাইকোর্ট ও ছত্তিশগড় সিভিল জাজ এক্সামের ওপর মানে যেটা জুডিশিয়ারির এন্ট্রি লেভেলের এক্সাম হয় ওতে স্টে লাগিয়ে দিয়েছে। কারণ হলো সুপ্রিম কোর্টে পিটিশনস পেন্ডিং আছে, যেখানে সুপ্রিম কোর্টকে এটা ডিসাইড করতে হবে যে অ্যাকচুয়ালি কোনো সিভিল জাজ জুনিয়র ডিভিশন মানে এন্ট্রি লেভেলের এক্সামিনেশনের জন্য 3 বছরের কোর্ট প্র্যাকটিস ম্যান্ডেটরি হওয়া উচিত কি উচিত নয়। কারণ প্রত্যেক স্টেটেই আলাদা আলাদা প্যাটার্ন আছে এক্সাম নেওয়ার। যেমন রাজস্থান আরজেএস এক্সামের জন্য আপাতত যদি তুমি এলএলবির ফাইনাল ইয়ারে আছো তো তুমি এক্সামে এন্ট্রি নিতে পারো, মানে তোমার কাছে ডিগ্রি থাকার প্রয়োজন নেই। আর এমপি জুডিশিয়ারিতে আলাদাই খেলা চলছে। এখানের কাহিনী হলো যদি তোমার কাছে 70% মার্কস আছে এলএলবিতে তো তোমার প্র্যাকটিসের প্রয়োজন নেই, আর যদি তোমার কাছে 70% মার্কস না থাকে তো তোমার প্র্যাকটিসের প্রয়োজন আছে। এবার ছত্তিশগড় পিএসসি রিসেন্টলি যে ভ্যাকেন্সি বার করেছিল, প্রথমে বলা হয় যদি তোমার রেজিস্ট্রেশন থাকে তাহলেই এক্সামে এন্ট্রি করতে পারো, মানে অ্যাজ অ্যান অ্যাডভোকেট যদি তুমি রেজিস্টার্ড হও তখনই তুমি এক্সামে ফর্ম ফিল আপ করতে পারো। তারপর জানি না কি হলো, তাদের মনে হলো এটা ভুল, তো তারপর তারা এক্সামের ডেট এক্সটেন্ড করে আর লিখে দেন যে যদি তোমার কাছে এলএলবি ডিগ্রি থাকে তবেই তুমি এক্সামে এন্টার করতে পারো। এই সমস্ত জিনিসকে একই নিয়মে চলার জন্য সুপ্রিম কোর্ট একটা কেস চলছে। তারপর উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, জম্মু কাশ্মীরেও একই জিনিস এসে গেছে। 18ই মার্চ এই ডেটটা ছিল, বাট এই ডেটের আগে বাড়িয়ে দেওয়া হয়। আমি তোমাদের সামনে কিছু মন্তব্য রাখতে চলেছি যে 3 ইয়ার প্র্যাকটিস থাকা উচিত কি উচিত নয়, আর যদি হয় তো স্টুডেন্টদের কি করা উচিত। লাস্ট অবধি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি তোমাদের আমার লজিক বা তর্ক বুঝতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, যাতে সুপ্রিম কোর্টের জাজেস অবধি এই আওয়াজটা পৌঁছায়। আর যেদিনের ডিসিশন হবে সেদিন যেন তারা এই সেন্সিটিভ ম্যাটারের ডিসিশন সেন্সিটিভভাবেই নেন। তো সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের যে জাজেসের এন্ট্রি লেভেলের এক্সাম হয়, যেটা কলেজিয়াম সিস্টেমের দ্বারা হয়, ম্যাক্সিমাম মানুষ পৌঁছে যায় জাজেসের হয়ে যারা অলরেডি প্র্যাকটিসিং অ্যাডভোকেট আছেন, যার কাছে প্র্যাকটিসের নলেজ আছে। সিমিলারলি যে ডিস্ট্রিক্ট লেভেলের যে এক্সাম হয়, যাকে এডিজে এক্সাম বলা হয়, এখানেও তারাই এক্সাম দিতে পারেন যার কাছে 7 ইয়ার্সের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স আছে। এই ব্যাপারকে মাথায় রেখেই এক্সাম কন্ডাক্টিং বডি এটা ভাবছেন যে সিভিল জাজ বা জুনিয়র ডিভিশনের এক্সাম যখন হবে তার উপরেও কম করে 3 ইয়ারের প্র্যাকটিস ম্যান্ডেটরি করে দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট যদি তোমরা বিগত ডিসিশনগুলো দেখো সুপ্রিম কোর্টের, তো সুপ্রিম কোর্ট কন্টিনিউয়াসলি বলে চলেছেন যে জুডিশিয়ারিতে যারা আসছেন তাদের কাছে এক্সপিরিয়েন্স থাকা দরকার। সবার প্রথমে আমি একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কোট করে দিই, দ্যাট ইজ অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2002 এর কেস। এই ঐতিহাসিক জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেন যে লোয়ার জুডিশিয়ারি, যাকে এখন সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলা হচ্ছে, যাতে সিভিল জাজের এন্ট্রি লেভেল এক্সাম হয়, এই পদের জন্য ন্যূনতম 3 বছরের অ্যাডভোকেট প্র্যাকটিস থাকা দরকার। তারপর 2013 একটা জাজমেন্ট দীপক আগরওয়াল ভার্সেস কেশব কৌশিক, এই কেসে সুপ্রিম কোর্ট বলেন যে রিক্রুটমেন্ট প্রসেস আছে এটা ন্যায্য অধিকারের মানে জুডিশিয়ারিতে ওটা ঠিক আছে, কিন্তু এতে এক্সপিরিয়েন্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হওয়া দরকার। তারপর 2009 জাজমেন্ট মহেশ চন্দ্র গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস, এই কেসেও সুপ্রিম কোর্ট এক্সপিরিয়েন্সের মহত্বকে বোঝান এবং এই সমস্ত জিনিসকে দেখলে মনে হচ্ছে হয়তো সুপ্রিম কোর্ট 3 ইয়ারের প্র্যাকটিসকে ম্যান্ডেটরি করে দেবেন। সো গাইজ, যে জাজমেন্ট এর ওয়েট আমরা সবাই করছিলাম অনেক মাস ধরে, আজ ফাইনালি এসে গেছে। ফাইনালি উই হ্যাভ আ ক্ল্যারিটি। আশা করছি যার যা ডাউট আছে ওটা ক্লিয়ার হবে। এইবার 1 বাই 1 দেখি সুপ্রিম কোর্ট নিজের ডিসিশনসে কি বলছে। আগে যে 3 ইয়ার্সের রুল থাকতো, যেটা সবার রিস্টোর করা হয়েছে, যেটা আবার রিস্টোর করা হয়েছে, এই রুলকে গোয়িং ফরওয়ার্ড ইন্ডিয়ার সমস্ত স্টেটসে ফলো করা হবে।
তো স্টেটস গভর্নমেন্ট বা পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে নিজের রুলসকে অ্যামেন্ড করার জন্য। তোমার প্রফেশনাল এনরোলমেন্টের দিন থেকে এই 3 ইয়ার কাউন্ট করা হবে, মানে যেদিন তোমার স্টেট বার কাউন্সিলে এনরোলমেন্ট হবে সেই দিন থেকে তোমার কোর্টে মানে আর কি এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে। তো সুপ্রিম কোর্ট এটাও ক্লিয়ার করেছেন যে স্টেটস রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিলেন, মানে যেখানে ভ্যাকেন্সি বার করা হয়ে গিয়েছিল, ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল, নোটিফিকেশান বার হয়ে গিয়েছিল, ওই স্টেটসগুলোর ওপর এই রুলস অ্যাপ্লাই হবে না। 20 মের পরে কোনো স্টেটস জুডিশিয়ারির ভ্যাকেন্সি বার করে থাকে তাদের ওপর এই রুল অ্যাপ্লাই হবে। তো এই ডেটের আগে যারা জাজমেন্টের আগে যেখানে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস শুরু হয়ে গিয়েছিল, যেমন রাজস্থান, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, তাদের ওপর এই রুল অ্যাপ্লাই হবে না। যে আগামী নোটিফিকেশনস বা ভ্যাকেন্সি বার করা হবে ওতে এই রুলসকে অ্যাপ্লাই করতে হবে। যেখানে যেখানে এক্সামের রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছিল ওটা স্টার্ট করা যেতে পারে। তুমি সত্যি 3 ইয়ারের প্র্যাকটিস করেছো কি না করনি এটা কিভাবে মেক শিওর করা হবে? এর জন্য তুমি যেখানে প্র্যাকটিস করছো, মানে ডিস্ট্রিক্ট কোর্টে হোক, হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক, ওখানে প্র্যাকটিসিং এমন একজন অ্যাডভোকেট যিনি 10 ইয়ার্সের ওপরে প্র্যাকটিস করছেন, তার কাছ থেকে সার্টিফিকেট প্রয়োজন হবে। আর যে কোর্টে তুমি প্র্যাকটিস করছিলে ওই কোর্টে যে প্রিন্সিপাল জাজ আছেন তাকে কাউন্টার সাইন করতে হবে, ওই সার্টিফিকেটকেই অ্যাকসেপ্ট করা হবে। তোমার কাছে কোনো ব্রেক ছাড়া কন্টিনিউয়াস 3 ইয়ার্সের প্র্যাকটিস থাকতে হবে। যদি তুমি কোনো কোর্টে অ্যাজ আ ল ক্লার্ক কাজ করছো 3 বছর, তাহলেই এটাকে কাউন্ট করা হবে ফর 3 ইয়ার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স। সুপ্রিম কোর্ট শেষে এটাও ক্ল্যারিফিকেশন করে দিয়েছেন যে কোনো 3 ইয়ার্স প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন তখন আমরা ফ্রেশার্সকে অ্যাজ আ সিভিল জাজ অ্যাপয়েন্ট করছিলাম। তো অনেক প্রবলেমস ফেস করতে হচ্ছিল, যাদের লিটিগেশন এক্সপিরিয়েন্স থাকে না, যারা এতটা অ্যাকুইপড হয়নি যে জাজের রেসপন্সিবিলিটি ওঠাতে পারে, কারণ এটা জাজ একদিনের লাইফ, লিবার্টি, প্রপার্টি এক্সেট্রা সব কিছু তাকে দেখতে হয়। একসাথে এত কিছু বুঝে ডিসিশন দেওয়ার ক্ষমতা ফ্রেশার্স জুডিশিয়াল অফিসার্সদের থাকে না। সেই জন্যই এই 3 ইয়ার্স প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সকে আমরা ম্যান্ডেটারি করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে এবং এই রিলেটেড তোমাদের যে সমস্ত ডাউট বা কোয়ারিজ ছিল সমস্তটাই ভিডিওটা পুরোটা দেখার পরে ক্লিয়ার হয়েছে। তাও যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন বা ক্ল্যারিটি হতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং সবাইকে শেয়ার করবে যারা প্রত্যেকেই এই ভিডিওটার সম্পর্কে ইনফরমেশন পেতে পারে। আর এরকমই নতুন নতুন ভিডিওসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে রাখবে। দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।